আপনারা সবাই জানেন যে সামনে আসুন না, আপনি আপনারা আড়ালে। আরে বুঝছে না তো 1698 সালের 10ই নভেম্বর শ্রাবণ্য রায়চৌধুরী পরিবারের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে যোগ চাণক্যের জামাই চার্লস আয়ারের একটা চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছিল। সেটা হয়েছিল আপনারা জানেন বরিশাল আটচালায়, যেটা সাঁজের চালাও বলে, কতগুলো থাম দাঁড়িয়ে আছে যেখানে। তো সেই চুক্তি অনুযায়ী কলকাতা, গোবিন্দপুর এবং সুধানটি তিনটি গ্রাম তারা বার্ষিক 1300 টাকা খাজনার বিনিময়ে এগুলো ইজারা পায়, মালিকানা নয়, ইজারা। তো 1698 সালে ইজারা পাওয়ার পর তারা আস্তে আস্তে শহরটার দিকে নজর দেয়, মানে ডেভেলপ করার চেষ্টা করে, চেনার ইচ্ছে করে। তারপরে সেখান থেকে কী করে 400 টাকা খাজনা দিতে হচ্ছে, সেখান থেকে কিছু আর্ন করা যায় সেটাও ওরা চিন্তাভাবনা করে। আজকে আমি খালি দেখাবো, শুরু করবো একটা জিনিস দিয়ে, যে আমাদের উত্তর কলকাতায় এই যে শ্যামপুকুর অঞ্চলটা, এটা ছিল সুতানটি অঞ্চলেরই একটা অঞ্চল। এটা খালি বাগবাজার, শোভাবাজার, আহিরিটোলা, কুমারটুলি নয়, এই শ্যামপুকুর অঞ্চলটাও কিন্তু অতি প্রাচীন অঞ্চল এবং সুতানটি অঞ্চলে অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীকালে জনসংখ্যা বেড়ে গেছে, এখানে জঙ্গল ছিল পুরো, এখানে হিংস্র বন্যজন্তুরা বাস করত, রাস্তাঘাট ছিল না, খানা খন্দ চাষবাস হচ্ছে, তার মধ্যে মানে পুকুর আছে, জলাশয় রয়েছে, নানা রকম ব্যাপার স্যাপার রয়েছে। তো আস্তে আস্তে সেই জঙ্গল কেটে এখানে বসত হয়েছে। প্রসঙ্গত বলি, 1837 সালের 16ই সেপ্টেম্বর সমাচার দর্পণে একটা খবর বেরোয়। খবরের শিরোনামটা কি একটা ছিল, মৃগয়া ছিল সম্ভবত, এই শব্দটা যুক্ত ছিল, তার আগে পরে কিছু একটা শব্দ ছিল। সেখানে বলা হচ্ছে যে 1837 সালে দুজন সাহেব এবং স্থানীয় একজন বাবু, তারা এখানে বাঘের দেখা পাওয়া গেছে, যে সেই খবর পেয়ে তারা এখানে বাঘ শিকার করতে এসেছিল শ্যামপুকুরে, এইখানকার জঙ্গলে। তো সেখানে তারা বাঘের দেখা পায়নি, দুটো শিয়ালের দেখা পেয়েছে এবং শিয়াল ধরে তারা শর্টডেট করেছে এবং কিছু পাগমার পেয়েছে। তো আমার এখানে একটা মানে দেখুন, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, বিভিন্ন যে বাংলা ইংরেজি যে নিউজ পেপারে যে খবরের কাটিংগুলো যেগুলো, সেগুলো আমাদের এক একটা ইতিহাসের অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। এখান থেকেই বিশ্লেষণ করে, পোস্টমর্টম করে ঐতিহাসিক গবেষকরা তারা নানা রকম তথ্য বার করে, যার উপর ইতিহাসটা আস্তে আস্তে বিল্ড আপ করে। কিন্তু এখানে আমার একটা অবজারভেশন রয়েছে যে 1837 সাল, মানে আমরা 1757 সাল থেকে পেরিয়ে অনেকটাই চলে এসেছি, তারপরেও এখানে বাঘ থাকবে। আর 37 সালের আগে 57 সালে শোভাবাজার রাজবাড়ি তৈরি হয়ে গেছে, সেখানে দুর্গাপুজো হচ্ছে মহাসমারোহে, লর্ড ক্লাইভ আসছেন, তাদের মানে আত্মীয় স্বজন, তাদের পরিবারের লোকজন এই অঞ্চলে কিছু বাড়ি করেছে, সেইখানে এইখানে বাঘ থাকবে, এটা একটা বিস্ময়কর। হয়তো দেখা যাবে যে মানে এটা আমার মানে এটা আমার জ্ঞানের কথা নয়, এটা আমার জাস্ট একটা বন্ধু হিসাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এখানে হয়তো এমন হতে পারে বাঘরোল ছিল, বনবেড়াল ছিল, যেগুলো আমরা দেখি ধাম বেড়াল ছিল, কারণ ওদের গায়ের কালারগুলো অনেক সময় এমন হয় যে আমাদের কাছে অন্ধকারে চিতাবাঘ বলে ভ্রম হয়, কারণ এখানে বাঘ থাকলে বাঘের গর্জন শুনতে পাবে না আশেপাশের লোকজন, সেটা কখনো বাঘ থাকলে বাঘ ডাকবে, গর্জন মানুষ শুনতে পাবেন, এটা হতে পারে। এটা আমার হচ্ছে বিশ্লেষণ, কিন্তু খবরটা প্রকাশিত হয়েছিল এইভাবে। এবার আমরা দেখবো যেটা আমাদের এই উত্তর কলকাতার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সরু সরু গলি, কোনোটা এসের মতন, কোনোটা জেডের মতন, কোনোটা এলের মতন, এরকম সরু গলি যেখানে একজন মানুষের পাশে আসতে মানুষ হাঁটতে পারে না, এত সরু গলি, এগুলো আমাদের উত্তর কলকাতার একটা বৈশিষ্ট্য। কারণ এই বাড়িগুলো যখন তৈরি হয় তখন কিন্তু আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তৈরি হয়নি, বিল্ডিং প্ল্যান স্যাংশন করার কোনো ব্যাপার ছিল না, যে যার জমি দখল করে জমিটাই একবার করে বাড়ি তৈরি করে বললেন, এই জমি গায়ে একটা জমি মানে বাড়ি উঠে, যেমন কমন দেয়াল এরকম আছে। বৌবাজার অঞ্চল দেখবেন যে বাড়িটা যে গলিটা নিয়ে সবাই বলে যে দেশের সরু গলি, তো ওটা ওইভাবেই তৈরি হয়েছে, কেউ বানায়নি। গলিটা মানে দুধারে বাড়ি উঠে গেছে, মাঝখানে সরু গলি বেরিয়ে যায়। তো সেরকম একটা সরু গলি আজ আপনাকে দেখাবো, যার জন্যই আমি আজকে ওয়ার্কটা এখান থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। আসুন আমরা সেই গলিটা দেখি। এটা এর